ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা শুনে নেব জিম করবেটের কিশোর রচনা সম্ভার থেকে একটা গল্প, যার নাম আমার শিকার অভিযান। জিম করবেটের নাম তো তোমরা সবাই শুনেছ, আর তোমরা নিশ্চয়ই জানো যে পেশাগত জীবনের বেশিরভাগটাই কেটেছিল তার ভারতের বুকে। তিনি উত্তর ভারতের বিভিন্ন অরণ্যে বেশ কয়েকবার শিকার অভিযানে গিয়েছেন। সেই অভিজ্ঞতা থেকেই কিছু শিকার কাহিনী লিখেছেন এবং যেগুলো আজও আমরা পরম কৌতূহলের সঙ্গে পড়ি। তাহলে চলো আর দেরি না করে এই গল্পটা আমরা ঝটপট শুনে নিই। তখন আলমোড়া ও নৈনিতালের ডেপুটি কমিশনারের পদে ছিলেন বিল বেনেস ও হ্যাম ভিভিয়ান। দুটি জায়গাতেই মানুষ খেকো বাঘের উপদ্রব খুব বেশি ছিল। তাই বিল বেনেস ও হ্যাম ভিভিয়ান দুজনেই জিম করবেটকে অনুরোধ জানান মানুষ খেককদের হাত থেকে স্থানীয় অধিবাসীদের রক্ষা করতে। জিম করবেট প্রথমে স্থির করেন যে নৈনিতালের মানুষ খেকোকে শিকার করে তারপর আলমোড়ায় হাত দেবেন, কিন্তু শীতের সময় নৈনিতালের মানুষ খেকো বেশি সক্রিয় না থাকায় জিম করবেট মত পরিবর্তন করেন। ভিভিয়ানের অনুমতি নিয়ে আড়মোড়ার দিকে ঝোঁকেন। আড়মোড়া তল্লা দেশের মানুষ খেকো বাঘেদের শায়েস্তা করার পরিকল্পনাও করেন। তল্লাকোটে পৌঁছাবার আগেই আলমোড়ার ডেপুটি কমিশনারের নির্দেশে চম্পরু থেকে পাটোয়ারি তল্লাকোটে এসে পৌঁছেছে। জিম করবেটের জন্য অপেক্ষা করছে। পাটোয়ারি যেদিন তল্লাকোটে পৌঁছায় সেদিন মানুষ খেকো একটি রমণীকে হত্যা করে। আমাদের সুবিধের জন্য পাটোয়ারির নিহত রমণীটির মৃতদেহের খোঁজে লোক পাঠায়। এই মৃতার মরদেহের সাহায্যে মানুষ খেকোর সন্ধান পাওয়ার সম্ভব হবে। জিম করবেট তল্লাকোটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্থানীয় লোকেরা তাকে অভ্যর্থনা জানায়। তাদের দুর্যোগপূর্ণ দিনের অবসান হবে বলেও তারা মনে করে। মৃতার ব্যাপারে প্রশ্ন করলে একটি 17 বছরের ছেলে এগিয়ে এসে বলে, গ্রামের এক পাশে গেলে সে দেখিয়ে দিতে পারে কোথায় তার মাকে বাঘে হত্যা করে নিয়ে গেছে। ছেলেটির কথায় জিম করবেটও রাজি হন। গ্রামের লোকেদের সঙ্গে ছেলেটিকে অনুসরণও করেন। এক সময় দুটি পাহাড়ের মাঝখানে একটা উপত্যকা এসে পড়ে। পাহাড়ের ঢাল বাঁদিকে নেমে গেছে লাটিয়া নদীর দিকে, ডান দিকের ঢাল কালী নদীর দিকে। ছেলেটি আমাদের বাঁ দিকে বড় বড় ঘাসে ভরা ঘন আগাছা জঙ্গলের দিকে নিয়ে গেল। প্রায় 1000 ফুট নিচ দিয়ে আঙুল দিয়ে একটা ঝোপও দেখালো। বলল, এখানে আমার মা অন্যান্যদের সঙ্গে ঘাস কাটছিল। এখানেই মা বাঘের হাতে মারা পড়ে। কাছের একটা গাছের নিচে মায়ের দেহের অংশটুকু দেখতে পায়। এরপরেই পাটোয়ারি খবর দেয় তল্লাকোট থেকে 10 মাইল দূরে একটা গ্রামে মানুষ খেকো একটা ছেলেকে মেরেছে। ছেলেটির মৃতদেহও সৎকার করা হয়েছে। জিম করবেট লোকজন নিয়ে তখনও তল্লাকোটে না পৌঁছানোর জন্য বাধ্য হয়ে তাকে ওখানেই থাকতে হয়। ছোট্ট নদীর পাশে তাঁবু খাটানোর নির্দেশ দেয় গ্রামের মাতব্বরকে। তারপরেই নিহত রমণীর ঘটনাস্থলে ঘুরে আসার পরিকল্পনা করে। কুমায়ুন সম্বন্ধে তেমন অভিজ্ঞতা না থাকায় জিম করবেট পথের ব্যাপারে গ্রামের মাতব্বরদের সঙ্গে পরামর্শ করেন। এবারও সেই আগের ছেলেটি, অর্থাৎ যার নাম দুঙ্গার সিং, সে এগিয়ে আসে। বলে, সাহেব, আমাকে যদি বলেন তাহলে আমি আপনাকে পথ দেখিয়ে আপনাদের গন্তব্যস্থানে নিয়ে যাব। দুঙ্গার সিং এর কথায় আমার অবাক লাগে, কেননা কিছুক্ষণ আগে যার মাকে মানুষ খেকো হত্যা করেছে এখনো আশেপাশে ঘাপটি মেরে আছে, সেই জায়গায় যাবার মতো সাহস এইটুকু ছেলের ভেতরে দেখে আমি অবাক না হয়ে পারি না।
দুঙ্গার সিংয়ের প্রস্তাবে রাজি হই। খাড়া পাহাড় বেয়ে নিচে নামার পথ না থাকায় দুঙ্গার সিং আমাকে গ্রামে নিয়ে আসে। গ্রামে অন্য একটা সরু পথ দিয়ে এগোয়। বেশ কিছু ঝোপঝাড় ভেঙে ছেলেটি আমাকে নিয়ে এগোয়। সাবধানতা অবলম্বনের জন্য দুঙ্গার সিংকে জানাই যে আমি কানে কম শুনি। যদি কোনো সন্দেহজনক কিছু দেখে তাহলে ইশারায় যেন আমাকে জানায়, আর যদি একান্তই কিছু বক্তব্য থাকে তাহলে তা যেন আমার ডান কানে ফিসফিস করে বলে। প্রায় 400 গজ চলার পরে দুঙ্গার সিং হঠাৎ থেমে পড়ে, পিছন দিকে তাকায়। আমিও দুঙ্গার সিংয়ের দৃষ্টি অনুসরণ করি। দেখি পাটোয়ারি বন্দুক হাতে একজন লোককে নিয়ে আসছে। ভাবলাম পাটোয়ারি নিশ্চয়ই কোনো সংবাদ দেওয়ার জন্যই আসছে, তাই আমরা পাটোয়ারির জন্য অপেক্ষা করতে লাগলাম। পাটোয়ারির বক্তব্য শুনে আমি হতাশ হয়ে পড়ি, কেননা পাটোয়ারির ইচ্ছে বন্দুক হাতে লোকটি সহ যে আমার সঙ্গী হতে চায়। অবশ্য আমার হতাশ হবার কারণ হলো বন্দুক হাতে লোকটা সমেত পাটোয়ারির পায়ের ভারী বুট। চলাফেরায় যা শব্দ হয় তাতে শিকার আগে থেকে সাবধান হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। তবুও অনিচ্ছা সত্ত্বেও আমি রাজি হই, ওদের সঙ্গে এগোই। আরও 400 গজ এগোবার পর আমরা একটা খোলা জায়গায় এসে পড়ি। সেই জায়গা থেকে দুদিকে দুটো সরু পথ এগিয়ে গেছে, একটা বাঁ দিকে নদীর নালার দিকে, অপরটা ডান দিকে। দুঙ্গার সিং গভীর নালার দিকে আঙুল তুলে বলে, ওই দিকে আমার মাকে বাঘটা মেরেছে। আমি পাটোয়ারিকে নিয়ে যেতে চাই না, ওদের ফাঁকা জায়গায় অপেক্ষা করতে নির্দেশ দিই। নালার দিকে এগোই। দুঙ্গার সিং দাঁড়িয়ে পড়ে, পাহাড়ের ওপারের দিকে তাকায়, কি যেন শুনতে চেষ্টা করে। দুঙ্গার সিংয়ের দৃষ্টি অনুসরণ করে পাহাড়ের ওপর দিকে তাকাই। দেখি সেখানে বেশ কিছু লোক জড়ো হয়েছে, কি যেন বলার চেষ্টা করছে। এবার দুঙ্গার সিং হাত তুলে আমায় চুপ করতে অনুরোধ করলো। পাহাড়ের ওপরে লোকেদের কথা শুনতে ব্যস্ত হয় সে। তারপর এক সময় বলে, আমার ভাই বলেছে এখান থেকে অল্প নিচে একটা ফসলের জমিতে লাল কোনো জন্তু রোদে শুয়ে আছে। আমরাও ফসলের জমির দিকে তাকাই। দুঙ্গার সিংয়ের ভাইয়ের বক্তব্য সত্যি বলেই মনে হয়, কাজেই পাটোয়ারির সঙ্গের লোকটার হাত থেকে বন্দুকটা নিই। পাটোয়ারি ও তার সঙ্গীকে একটা গাছের ওপর উঠে বসতে নির্দেশ দিই। যদি প্রাণের ভয় থাকে তাহলে যেন ওরা কোনো মতেই নির্দেশ ছাড়া গাছ থেকে না নামে। ওদের হাবভাব থেকে মনে হলো আমার প্রস্তাবে ওরা বেশ সন্তুষ্টই হয়। সঙ্গে সঙ্গে গাছের অনেক ওপরে উঠে বসে। চাষের জমিটা অনেকদিন পড়ে থাকার জন্যই হয়তো বড় বড় ঘাস জন্মেছিল, তাই দুঙ্গার সিংয়ের নির্দেশ মতো মাথা নিচু করে জমির আলের ভিতর দিয়ে হামাগুড়ি দিয়ে আমরা এগোই। এবার আমরা দুটো বাঘের সন্ধান পাই। একটা আমাদের দিকে পিঠ করে পাহাড়ের দিকে মুখ করে শুয়ে আছে, দ্বিতীয়টা আমাদের দিকে পেট ও পাহাড়ের দিকে লেজ। কাজেই কাছেরটাকে যদি গুলি করা হয় তাহলে দূরেরটা গুলির শব্দে চোখের নিমেষে জঙ্গলের মধ্যে অদৃশ্য হবে। আবার দ্বিতীয়টাকে যদি গুলি করি তাহলে প্রথমটা আমাদের আক্রমণ করার সুযোগ পাবে, সেই সুযোগের সদ্ব্যবহারও করবে। অনেক চিন্তা ভাবনা করে দ্বিতীয়টাকে গুলি করতে মনস্থির করলাম। ঘাসের জমিতে হাত স্থির রেখে দ্বিতীয় বাঘটার হৃৎপিণ্ড লক্ষ্য করে গুলি করলাম। গুলিবিদ্ধ দ্বিতীয় বাঘটা কিছুমাত্র বীরত্ব দেখাবার সুযোগ পেল না, কিন্তু প্রথম বাঘটা গুলির শব্দ শুনেই চমকে ওঠে। বিদ্যুৎ গতিতে মাঠের মাঝখানের 5 ফুটের নালাটা এক লাফে পার হয়। মৃত সঙ্গীটির দিকে মুহূর্তের জন্য তাকায়। এই সুযোগটাই আমি কাজে লাগাই। প্রথম বাঘটাকে লক্ষ্য করে গুলি ছুড়ি।
গুলি খেয়ে প্রথম বাঘটা এক লাফে নালার মধ্যে ঘন ঘাসের ভিতরে অদৃশ্য হয়। দ্বিতীয় বাঘটার মৃত্যু হবার পর তার পাশের জঙ্গলে কোনো এক বন্য জন্তুর দ্রুতভাবে চলার আভাস পাই। তাই সেদিকে সমস্ত ইন্দ্রিয় সজাগ রেখে তাকিয়ে থাকি। একটু পরেই একটা বাঘ আগাছা জঙ্গলের ভিতর থেকে ফাঁকা জায়গায় বেরিয়ে আসে, পাহাড়ের দিকে এগোয়, আমার রাইফেলের রেঞ্জের ভিতরেও আসে। আমি প্রস্তুত হয়েছিলাম, সঙ্গে সঙ্গে বাঘটাকে লক্ষ্য করে গুলি ছুড়ি। বাঘটার সঙ্গে সঙ্গে পাথুরে মাটিতে পড়ে যায়। অল্প সময় মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, তারপরেই পাহাড়ের ঢালে গড়িয়ে পড়তে শুরু করে। একটা গাছের ডালে আটকে যায়, এমনভাবে ডালে ঝুলতে থাকে যে সামনের দুটো পা ও মাথা একদিকে আর পিছনের পা ও লেজ আরেক দিকে। তবুও আমি রাইফেল নিয়ে অপেক্ষা করি, কেননা অনেক সময় এভাবে থেকেও অনেক বাঘ প্রথম ধাক্কা সামলে নেয়, পরে পালায়। কিন্তু বাঘটাকে সামান্যতম নড়াচড়া করতে না দেখে আমি নিশ্চিন্ত হই। এরপর গাছের ওপরে বসা পাটোয়ারিদের ডাকি। দুঙ্গার সিং তো ততক্ষণে হাত তুলে নৃত্য শুরু করেছে। দুটো বাঘকে মেরে আমার ধারণা হলো মানুষ খেকো বাঘিনীটার দুটো বাচ্চা তার সঙ্গে ছিল। তারা মানুষ খেকো নাও হতে পারে, তবে বাচ্চা দুটো কারা তা বোঝা যায় না। তারপরেই নালায় অদৃশ্য হওয়া বাঘটার খোঁজে বেরুবার পরিকল্পনা করি। একটু সময় অপেক্ষা করি, কেননা আমার গুলি খেয়ে বাঘটা সহজে যে হজম করতে পারবে না সেটা আমার ধারণা। আমার শিকারী জীবনে এত অল্প সময়ের মধ্যে যে দুটো সন্তান সহ মানুষ খেকো বাঘ মারা এই প্রথম। স্বভাবতই এত বড় সাফল্যের জন্য আনন্দ অনুভব করি, দেহে শ্রীহরণ জাগে। উপস্থিত সকলকেই সিগারেট বিলোই, নিজেও একটা ধরাই। স্থানীয় লোকেরা কিন্তু আমার সৌভাগ্যের কথা মেনে নেয় না। তাদের ধারণা স্থানীয় মন্দিরের পুরোহিতের প্রার্থনার গুণেই তারা মানুষ খেকোর হাত থেকে মুক্তি পেয়েছে। সিগারেট খাবার সময় হঠাৎ নজর পড়ল যে বাঘটা গাছের ডালে ঝুলছিল সেই বাঘটা ক্রমশ সামনের দিকে নেমে যাচ্ছে। এক সময় বাঘটা পাথুরে জমিতে পড়ে যায়। সেখান থেকে আস্তে আস্তে সে ঢালু জমি বেয়ে নিচের দিকে নামতে শুরু করে। শূন্যে থাকাকালীন আমি বাঘটাকে গুলি করি। অবশ্য এই গুলি করার পেছনের কারণ ছিল নিজের কৃতিত্ব দেখানো। বাঘটা কিন্তু গুলির শব্দের জন্যই হয়তো হুড়হুড় করে গাছের আড়ালে চলে যায়। পরক্ষণেই কোনো ভারী জিনিস পড়ে যাওয়ার শব্দ পাই। নিশ্চয়ই বাঘটা নালায় পড়ে গেছে। আহত বাঘটাকে নিয়ে আমার চিন্তার শেষ থাকে না, তাই হাতের সিগারেট ফেলে দিই। সঙ্গের লোকেদের চুপ করে বসে থাকতে নির্দেশ দিই। নিজে নালায় পড়ে যাওয়া বাঘটার উদ্দেশ্যে এগোই। পাহাড়টা খুবই খাঁড়াই। অতি কষ্টে কিছুক্ষণ এগোবার পর দুঙ্গার সিং চিৎকার করে আমায় সতর্ক করে। সামনের দিকে ইঙ্গিত করে বলে, সাহেব, বাঘটা পালিয়ে যাচ্ছে। বাঘটা সামনের দিক থেকে আমাকে আক্রমণ করছে ভেবে আমি রাইফেল তুলি। দুঙ্গার সিং বাধা দেয়, অন্যদিকে নির্দেশ করে। প্রথমে আমি কিছু দেখতে পাই না, শেষে ভালো করে দেখে বাঘটাকে দেখতে পাই। বাঘটা একটা খাঁড়াই পাহাড়ে কোনাকুনি ভাবে উঠেছে। পায়ে আঘাতের চিহ্ন বর্তমান। ডান দিকের কাঁধে রক্তের ধারা। খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে বাঘটা। কয়েক পা চলার পরেই বিশ্রাম করছে, স্বাভাবিকভাবে চলতে পারছে না। আমি একটা পাইন গাছের চারায় হাত রেখে খুব সাবধানে বাঘটাকে গুলি করলাম। গুলি করার পরেই কিছুটা ধুলো উড়ে যায়। বাঘটাও একটা লাফ দেয়, আগের মতো সামনের দিকে এগোয়। আবার গুলি করার জন্য প্রস্তুত হতেই না হতে বাঘটা আমার চোখের বাইরে চলে যায়।
দলের লোকেরা বাঘটাকে চলে যেতে দেখে তাড়াতাড়ি কার্তুজ নিয়ে আমার কাছে আসে, কেননা ওরা জানে আমার কাছে মাত্র 5টা গুলি ছিল। এই 5টা গুলি ইতিমধ্যেই খরচ হয়ে গেছে, কাজেই বাঘটাকে পেলেও আমার কিচ্ছু করার ছিল না। এরপর নালায় নিহত বাঘটার খোঁজ পাই। ঘাসের ওপর ও নালার বাঘ দুটোকে গ্রামে নিয়ে যাবার কথা বলি দুঙ্গার সিংকে, কেননা যে বাঘটা আহত হয়ে গা ঢাকা দিল সে নিশ্চয়ই সেই মানুষ খেকোই বাঘ। কাজেই তাকে এ অবস্থায় ছেড়ে দিলে আরো বিপজ্জনক অবস্থার সৃষ্টি হবে। সঙ্গে সঙ্গে আমি বাঘটার রক্তের চিহ্ন লক্ষ্য করে এগোই। যেখানে বাঘটাকে গুলি করেছিলাম সেই জায়গায় পৌঁছাই। দেখি আমার গুলির আঘাতে বাঘটার পিঠের কিছুটা লোম উঠে গেছে মাত্র, আর যেখানে লাফিয়েছিল সেখানে কিছুটা টাটকা রক্ত পড়ে আছে। বাঘের রক্ত অনুসরণ করে আরো এগোই। এক সময় শক্ত ঘাসের বাঘের ছাপ ও রক্তের দাগ ঠিক বুঝতে পারি না। তাছাড়া সামনেই প্রায় 100 গজ চওড়া ঘন জঙ্গল। জঙ্গলটা পাহাড়ের দিকে বিস্তৃত। বাঘটা যে এখানেই আশ্রয় নিয়েছে তাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আমার পক্ষে মুশকিল হলো দিনের আলো এত কমে এসেছে যে ঠিকমতো বাঘটাকে লক্ষ্য করে গুলি ছোড়া সম্ভব নয়। কাজেই ঝুঁকি নিতে মন চায় না। সেদিনের মতো বাঘের পিছনে ছোটাছুটি স্থগিত রাখি। পরের দিন বাকি কাজ করার ইচ্ছে নিয়ে গ্রামে ফিরে আসি। পরের দিন সকালে বাঘ দুটোর ছাল ছাড়াই পেরেকের সাহায্যে রৌদ্রে শুকোতে দিই। ইতিমধ্যে কোথা থেকে একদল শুকুন ছাল ছাড়ানো বাঘটার দুটোর আশেপাশে জড়ো হয়। এতক্ষণে আমি বুঝতে পারি মানুষ খেকোর দ্বারা নিহত মানুষগুলোর কাপড় চোপড়ের হদিশ কেন পাইনি। তার একমাত্র কারণ হলো রক্তমাখা কাপড় চোপড়গুলো বাঘের বাচ্চারা খেয়ে ফেলেছিল। কাজ শেষ হলে গ্রামের লোকেদের জানাই যে আহত মানুষ খেকোটাকে খুঁজে বের করাই আমার ইচ্ছে, আর এতে বেশ কিছু গাড়োয়াল স্থানীয় লোকের সহায়তা প্রয়োজন। আমার প্রস্তাব স্থানীয় গাড়োয়ালরা এক বাক্যে মেনে নেয়, আমার সঙ্গী হতে রাজিও হয়। প্রায় দুপুরবেলা আমি দল বল নিয়ে বের হয়ে যাই। সঙ্গের লোকেরা গ্রামের ভেতর দিয়ে উঁচু জায়গা পার হয়ে পাহাড়ের অপর দিকে জঙ্গলের একদিকে এসে জড়ো হয়। গতদিন যে পথ দিয়ে আমি বাঘটাকে অনুসরণ করে এগিয়েছিলাম সেই পথে যাই। একটা বড় পাথরের চাঁয়ের ওপরে উঠে টুপি নেড়ে সঙ্গের লোকেদের বাঘটাকে তাড়া দিতে ইশারা করি। বাঘটার হাতে যাতে কেউ না পড়ে তার জন্য আগেই সঙ্গের লোকেদের নির্দেশ দিয়েছিলাম তারা যেন কোনো জঙ্গলে প্রবেশ না করে। পাহাড়ের ওপর থেকে হাততালি দেবে ও চিৎকার করবে এবং পাথর জঙ্গলের দিকে গড়িয়ে দেবে। ক্রমে আমি এগোতে থাকি। আমার সঙ্গীরা আমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে থাকে। তাতে কয়েকটি কাক ও কালো পাখি ছাড়া জঙ্গল থেকে আর কিচ্ছু বের হয় না। এভাবে সমস্ত জঙ্গল খোঁজার পর আমি আমার টুপি নেড়ে তাদের তাড়া দেওয়া বন্ধ করতে নির্দেশ দিই। গ্রামে ফিরে যেতে বলি। আমার সঙ্গীরা আমার কথা মতো গ্রামে ফিরে যায়। এবার আমি একলাই জঙ্গলে বাঘটাকে খোঁজার জন্য লেগে পড়ি। অনেক চেষ্টা করে বাঘটার হদিশ করতে পারি না। রক্তের চিহ্ন দেখে আমার ধারণা হয় নিকেলের নরম গুলির মাথা বাঘটার কাঁধের জোড়ায় শক্তভাবে আটকেছে ঠিকই, তবে তার বাঘটাকে বেশি করে কাহিল করতে পারিনি। তবে বাঘটা 10-15 মিনিট গাছের ডালে ঝুলে থাকার কারণ আমার মাথায় আসছে না। তবুও পাহাড়ের ওপর উঠি। চারপাশটা ভালো করে লক্ষ্য করি। চোখে পড়ে পাহাড়টা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। উপত্যকাটা দুভাগে ভাগ হয়ে গেছে। বাঁ দিকের উপত্যকায় মানুষ খেকোটা মহিলাটিকে হত্যা করেছিল। ডান দিকটা আগাছা জঙ্গল ও ঢালু পাথরের জমি। এই অবস্থায় কি করব ভেবে পাই না। সিগারেট ধরাই, চুপচাপ দাঁড়িয়ে সিগারেট টানতে থাকি।
সিগারেট শেষ করে পাহাড়ের ডান দিকে খাড়া একটা চাতালের দিকে এগোই। পথের ওপরে ঘোরালো সাবতী, সম্বর, বাঁদর, সরাজু ও পুরুষ চিতাবাঘের পায়ের ছাপ স্পষ্ট দেখতে পাই। এভাবে প্রায় আধ মাইল যাবার পর একটা বাঘিনীর পায়ের ছাপ ও শুকনো রক্তের ফোঁটা চোখে পড়ে। আমি উৎসাহিত হই। রক্তের চিহ্ন লক্ষ্য করে আরও আধ মাইল এগোই। এবার বাঘিনীটা নালায় নেমে অপর পারে যাওয়ার চেষ্টা করে। এতক্ষণ পাহাড়ি ছাগলের মতো দৃঢ় পদক্ষেপে আমি পাহাড়ে উঠেছি, কিন্তু যাবার সময় বিপত্তি দেখা দেয়। এই বিষয়ে আমি কোনো ঝুঁকি নিই না। আরও কিছুটা ঘোরানো পথ দিয়ে একটা ফাটল দেখতে পাই। ফাটলের সাহায্যে আমি নালার দিকে নামি। প্রায় 30 ফুট চওড়া নালা দিয়ে পাহাড়ের ওপর দিকে উঠতে শুরু করি। একটা পাথরের চাতাল নালা থেকে প্রায় 60 কিংবা 80 ফুট ওপরে দেখতে পাই। ওখান থেকে কোনো জন্তু যদি নালায় পড়ে তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা একদমই নেই। বিশেষ করে আহত বাঘিনীর পক্ষে তা কোনো মতেই সম্ভব নয়। আমি আরও কিছুটা এগোই। একটা জানোয়ারের সাদা পেট দেখে আমি আনন্দিত হই। তাড়াতাড়ি পা চালিয়ে এগোই। জন্তুটার কাছে গিয়ে নিরাশ হই। জন্তুটা বাঘিনী নয়, সে একটা সারাও। সারাওটা বোধহয় চাতালের ওপরে নিশ্চিন্তে শুয়েছিল। বাঘিনীর আগমনে সেও ভীত হয়। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে চাতাল থেকে ঝাঁপ দেয়। একটা পাথরে লেগে তার ঘাড় ভাঙে। সারাটাও যেখানে পড়েছিল। সেখানকার বাহু বেশ আলগা মনে হলো। বাঘিনীটা সারাওটার ওপরে পড়ে, ফলে সে প্রাণ হারায়। তারপরেই সে সারাওয়ের লোভ ত্যাগ করে নালা পার হয়। তবে সে বেশ কিছুটা টাটকা রক্ত ফেলে গিয়েছিল, যাতে আমার ধারণা হয় যে সে বাঘিনীর নিশ্চয়ই নালার অপর পারে কোনো নিরাপদ আশ্রয়ে আত্মগোপন করাটা বিচিত্র নয়। ঠিক সেই সময় আকাশ অন্ধকার করে ঝড় বৃষ্টি শুরু হয়। ফেলে যাওয়া রক্তের চিহ্নগুলো আস্তে আস্তে ধুয়ে যায়। বিকেলও হয়ে আসে। পাহাড়ি পথে আবার গ্রামে ফিরে যাবার ব্যাপারে আমি রাজি থাকি। আমি বাঘিনী খোঁজার পরিকল্পনা ত্যাগ করি। সেদিনের মতো গ্রামের উদ্দেশ্যে ফিরি। মনে মনে ভাবি, সত্যি বাঘিনীটার ভাগ্য সুপ্রসন্ন। তা না হলে এভাবে সে জীবিত অবস্থায় ঘুরে বেড়াতে পারত না। পরের দিন সকালে দুজন গাড়োয়ালকে নিয়ে আমি আবার নালায় যাই। কুমায়ুনের সারাও এর মাংস খুবই প্রিয়। কাজেই আমার সঙ্গে গাড়োয়ালেরা ঘাড় ভাঙা সারাও পেয়ে খুবই আনন্দিত হয়। ওর ছাল ছাড়াতে ব্যস্ত হয়। আমি আগের দিনের জায়গায় যাই। ডান দিকে দুটি গভীর জঙ্গল দেখতে পাই। তবে জঙ্গলের পাহাড়টা যা খাড়াই, তাতে আহত বাঘিনীর পক্ষে ওঠা অসম্ভব। তাছাড়া বর্ষায় নালাটা ঝর্ণায় পরিণত হয়েছে। আমি আমার লোকজনদের ডাকি। সেই সময় আমার লোকেরা মূল নালা থেকে প্রায় বেশ কিছুটা দূরে আমার জন্য আগুন জ্বেলে চায়ের জল তৈরি করতে ব্যস্ত ছিল। আমি ওদের আর বিরক্ত করি না। দ্বিতীয় নালাটা পরীক্ষা করতে এগোই। আমার মনে হয় সেই পথের ওপরে বাঘিনীর পায়ের ছাপ দেখতে পাই। অল্প এগোনোর পর একটা বেশ বড় পাথরের চায়ে বাঘিনীর পায়ের ছাপও আমার চোখে পড়ে। সব দেখে আমার মনে হয় বাঘিনী এই পাথরের চায়ের ওপর এসেছিল। আমার লোকজনদের ডাকার সময় সে আমার অস্তিত্ব বুঝতে পেরে স্থান ত্যাগ করে। এবার আমার সাবধানের পালা আসে, কেননা আহত বাঘিনীর খুব কাছে যাওয়া বিপজ্জনক। অবশ্য সবটাই বিভিন্ন বাঘের বিভিন্ন মর্জির ওপর নির্ভর করে। একবার একটা বাঘের একটা থাবা প্রায় 1 ইঞ্চির মতো কেটে যায়। তবুও সে 5 মিনিট 100 গজ দূর থেকে প্রচণ্ড বেগে আক্রমণ করে ছুটে আসে। আবার আর একটা বাঘ চোয়ালে আঘাত পেয়েও যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার কয়েক ঘন্টার ভেতর গেলেও সে কিচ্ছু বলে না। এরপর আমি আমার লোকেদের কাছে ফিরে যাই, চা পান করি, লোকেদের নিয়ে আগের সেই রক্তার্থ জায়গায় যাই। আমার সঙ্গীরা জানায় যে বাঘটা যা আঘাত পেয়েছে তাতে সে বেশিক্ষণ বাঁচতে পারবে না।
আমি আমার সঙ্গীদের বক্তব্যকে মানতে পারি না, কেননা অল্প সময়ের মধ্যে বাঘিনী তার দেহের আঘাতকে আয়ত্তের মধ্যে আনার ক্ষমতা রাখে। কাজেই দেরি করলে তার সন্ধান পাওয়া অসম্ভব। আমি আমার সঙ্গীদের নালার ডান দিকের একটা উঁচু গাছে ওঠার নির্দেশ দিই। তাদের এও বলি যে ওরা আমার গতিবিধির ওপর নজর রাখবে, বিপদের সম্ভাবনা দেখলে শীষ দেবে। তাছাড়া গাছে থাকার জন্য বাঘিনীর তরফ থেকে কোনো বিপদ আসার সম্ভাবনা নেই। আমি নালার বাদিক ধরে এগোই, বাঘিনীর পায়ের ছাপ দেখে চলতে থাকি। আমি 100 গজ পথ হাঁটার পর উঁচু পাতাবাহার গাছের ঝোপের ভেতর দিয়ে এগোই। এভাবে এগোনোর কারণ হলো বাঘিনী আমার সরলরেখাতেই এগোবে। এইভাবে এক সময় জঙ্গলের ঠিক মাঝখানে আমি একটা কাঁকড় কোকিয়ে ওঠে। কাঁকড়ের ওপর নজর রেখে বুঝতে পারি বাঘিনী আবার চলতে শুরু করেছে। সে আবার পাহাড়ে ওঠার ঝক্কি না নিয়ে খোলা জায়গায় যাবার চেষ্টা করছে। আমি বাঁ দিকে ঘুরে যাই, অনেক চেষ্টা করেও কোনো খোলা জায়গা দেখতে পাই না। কাঁকড়টা চিৎকার করে, পরক্ষণে কয়েকটা কালো পাখি ডাকতে থাকে। তাতে স্পষ্ট হয় যে বাঘিনী সামনে চলছে, তবে কালো পাখিরা ঠিক কোথা থেকে ডাকছে তা বোঝা যাচ্ছে না। এতদিন আমার ধারণা ছিল আমি জঙ্গলের যে কোনো শব্দ চিনতে পারি, উৎপত্তি স্থল জানতে আমার বিন্দুমাত্র অসুবিধে হয় না। কিন্তু কানের দুর্ঘটনার পর আমার সেই অহংকার আর থাকে না, আমাকে আন্দাজের উপরেই নির্ভর করতে হয়। আমি আবার পাতাবাহারের ঝোপ সরাতে সরাতে এগোই, শব্দের ওপরে সম্পূর্ণ নির্ভর না করে চোখের ওপরেই ভরসা করি। এই পাতাবাহারের ঝোপে অনেক শিকার আছে, আমি সেই সব শিকারের দিকেই বিন্দুমাত্র নজর দিই না। আমার একমাত্র লক্ষ্য আহত বাঘিনীটার ওপর। এভাবে সোজা পাহাড়ে উঠি, আবার ঝোপঝাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে এগোই। পাহাড়ের ওপরে শক্ত ঘাসের ওপর বাঘিনীর পায়ের চিহ্ন হারিয়ে ফেলি। আমার অস্তিত্বের কথা বাঘিনী আগে থেকেই বুঝতে পেরেছিল, তাই সে নিজেকে আত্মগোপন করার চেষ্টা ব্যস্ত ছিল। সেভাবেই সে এগোচ্ছিল। আমি ডান দিকের জঙ্গলে কিছুটা গেলেই একটা ভারী জন্তুর চাপে শুকনো ডাল ভেঙে পড়ার শব্দ শুনি। শব্দটা যে বাঁ দিক থেকে এলো তাতে সন্দেহ থাকে না। আমি বাঁ দিকের ওপর তীক্ষ্ণ নজর রাখি। না, কিছুই চোখে পড়ল না। বাঁ দিকের ঝোপে বাঘিনীর কোনো সাড়া শব্দ পাই না। আমি আবার খোলা জায়গায় আসি। এ সময় আমার লোকেরা শীষ দিয়ে ওঠে। ওদের দিকে হাত তুলে জানাই যে আমি ওদের শীষের শব্দ শুনেছি। ওরাও সঙ্গে সঙ্গে ওপর দিকে হাত তুলে আবার নিচের দিকে ইশারা করলো, অর্থাৎ বলতে চাইলো বাঘিনীটা পাহাড়ে উঠে অপর দিকে নেমে গেছে। আমি তাড়াতাড়ি সরু পথ ধরে পাহাড়ে উঠতে শুরু করলাম। পাহাড়ের ওপরে উঠে অপর দিকে কিছুটা খোলা জমি আমার নজরে পড়ল। ওই খোলা জমির ঘাস আগেই পুড়িয়ে দেওয়া হয়েছে। আগের দিনের বৃষ্টিতে পোড়া ঘাসের ছাই ভিজে আছে। সেই ভিজে ছাইয়ের ওপর বাঘিনীর পায়ের ছাপ দেখতে পেলাম। পাহাড়টা নদীর দিকে নেমে গেছে। বাঘিনীর পায়ের ছাপ অনুসরণ করে নদীর কাছে এলাম। এবার আমার স্পষ্ট ধারণা হলো বাঘিনী নদীর জলে তৃষ্ণা নিবারণ করে অপর পারে চলে গেছে। কাজেই আমি বাধ্য হলাম পাহাড়ের চূড়ায় আসতে। সেখান থেকে আমাদের সঙ্গীদের আমার কাছে আসার নির্দেশ দিই। বাঘিনীটাকে অনুসরণ করতে করতে আমি 7 ঘন্টার 4 মাইল পাহাড়ি পথ অতিক্রম করি। শেষ পর্যন্ত কৃতকার্য না হয়েও এই 7 ঘন্টা যে উত্তেজনার মধ্যে দিয়ে কাটিয়েছি তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। শুধু আমি নয়, আমার সঙ্গীরাও গাছের ওপর থেকে আমাকে ও বাঘিনীটাকে লক্ষ্য রেখে কম আনন্দ পায়নি। রাত্রি হয়ে যাওয়ায় বাঘিনীর পেছনে ছোটাটা যুক্তিযুক্ত মনে হয় না, তাই সকলকে নিয়ে রাত প্রায় 8টার সময় আমরা আবার ক্যাম্পে ফিরে আসি। সঙ্গে যা খাবার দাবার ছিল তাই নিয়ে নৈশভোজ শেষ করে আবার বিশ্রামের আয়োজন করি। কিন্তু সারা মন জুড়ে একটা চাপা উত্তেজনা ও দুশ্চিন্তা।
কাল কখন কোথায় কিভাবে বাঘিনীর সঙ্গে মোলাকাত হবে তাই নিয়ে জল্পনা কল্পনা করি মনে মনে। ক্লান্তি থাকলেও চোখের পাতা এক হয় না, সারা রাত নির্ঘুমেই কেটে যায়। পরের দিন সকালবেলা আগের সেই বাঘের চামড়াগুলো ভালোভাবে শুকাবার ব্যবস্থা করি, কেননা বাঘের চামড়ায় যথেষ্ট যত্ন করতে হয়, তা না হলে চামড়ার ওপরকার লোম সব খসে পড়ে। দুপুরের আগেই আহত বাঘিনীর খোঁজে বেরিয়ে পড়তে মনস্থ করি। ক্যাম্পের দুজন লোককে আগের দিন সারাওয়ের চামড়ার রক্ষণাবেক্ষণের জন্য ক্যাম্পে রেখে যাই। বাকি 4 জনকে নিয়ে গত দিনের জায়গায় যাই। অতীতের গরু ছাগলদের চলার পথ ধরেই এগোই। প্রায় 30 গজের মধ্যে একটা ঘন পাতাওয়ালা গাছ, নিচে তার ঝরা পাতার স্তূপ। বাঘিনীটাকে যে সারা রাত এই গাছের নিচে এই পাতার স্তূপের ওপরেই শুয়েছিল তার চিহ্ন দেখতে পাই। সেই সময় দেহের যন্ত্রণায় সে ছটফট করেছে, তাও স্পষ্ট। এরপর আমি সাবধান হই, বাঘিনীর তলার চিহ্ন লক্ষ্য করে এগোই। এভাবে বিকেল হয়, কয়েক মাইল পথ পার হই। সূর্য অস্ত যাবার উপক্রম হয়, এক্ষুনি সন্ধ্যার অন্ধকার নামবে। আর এগোনো উচিত নয়, কি জানি কোথায় লুকিয়ে আছে সেই হিংস্র বাঘিনীটা। সন্ধ্যার অন্ধকারে তার সামনে পড়া মানেই বিপদ। না, এবার ফিরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সেদিনের মতো অনুসন্ধান বন্ধ রেখে আমিও লোকজনেদের নিয়ে সেদিনের মতো ক্যাম্পে ফিরে আসি। বাঘিনীটাকে আহত করার পর 4 দিন কেটে গেছে। এরই ভিতরে নিয়ম মতো বাঘিনীটা দেহের আঘাতও অনেকটা সামলে নিয়েছে, তবে হাড়ের জোড়ার যে বুলেটটা বিঁধে আছে সেটা নিশ্চয়ই বাঘিনীটাকে আগের মতো সহজভাবে আক্রমণ করতে দেবে না। কাজেই বাঘিনী থেকে কিছুটা দূরত্ব রেখে চললেই সহজেই বিপদ এড়ানো সম্ভব হবে। পরের দিন সকালে আমি একলা গতদিন যেখানে পর্যন্ত পৌঁছেছিলাম সেখানে যাই। সেখান থেকে নতুনভাবে বাঘিনীর সন্ধানে নেমে পড়ি। আজকে বড় বড় পাথরের চাই, ঝোপে ঝাড়ে কিংবা এমন কোনো জিনিস এড়িয়ে চলি যেখান থেকে লুকিয়ে থাকা বাঘিনী সহজেই আমাকে আক্রমণ করতে পারে। খুব সাবধানে চারিদিকে চোখ রেখে এগোই। এভাবে কিছুটা যাওয়ার পর একটা জায়গায় গত রাত্রে বাঘিনী যে বিশ্রাম করেছে তা স্পষ্ট হয়। এবার যে শুকনো ঘাসের ওপর বিশ্রাম করেছে, তারপরেই জন্তু জানোয়ারের নদীর ধার দিয়ে চলার পথ ধরে এগিয়েছে। এভাবে চলার কারণ হিসেবে মনে হয় সে ক্ষুধার্ত ছিল। চলার পথে কিছু শিকারের উদ্দেশ্যের প্রমাণ পাই, নালার কাছে কয়েক সপ্তাহের শিশু হরিণ ছানার মৃত্যু দেখে। সে সময় নিশ্চয়ই হরিণ শাবকেরা বালির ওপর শুয়ে রোদ পোহাচ্ছিল। মৃত হরিণ শাবকটির পায়ে ছোট্ট ছোট্ট খুর ছাড়া সবটাই খেয়ে ফেলেছে। এ দৃশ্য দেখার পর আমি আরও সাবধান হই, কেননা এতটুকু মাংসে নিশ্চয়ই বাঘিনীর পেট ভরেনি, পরন্তু খিদে আরও বেড়ে গেছে। আমার পায়ে হাঁটা পথটা নালা ও ঝোপঝাড়ের ভিতর দিয়ে এঁকে বেঁকে বেশ বিপজ্জনকভাবে এগিয়ে গেছে। আমার শারীরিক অবস্থা ভালো থাকলে আরও অল্প সময়ের মধ্যেই আমি হয়তো বাঘিনীর সাক্ষাৎ পেতাম, কিন্তু এর মধ্যে আমার মুখ ও ঘাড়ের ফোলা এমনভাবে বেড়ে গেছে যে আমি ঘাড় কোনো দিকেই ঘোরাতে পারছি না। তার উপরে বাঁ চোখটা ফোলার চোটে একেবারেই বন্ধ হয়ে গেছে। ডান চোখটাই এখন আমার একমাত্র ভরসা। তাছাড়া কানেও অল্প স্বল্প শুনতে পাচ্ছি। এভাবেই সমস্ত দিন বাঘিনীর পেছনে ছোটা হলো। তার দর্শনও পেলাম না। এছাড়া চলার পথটা আমার পক্ষে সুবিধাজনক নয়। তবে এটুকু বুঝলাম যে বাঘিনীটা এবার গ্রামের দিকে এগোচ্ছে। সেদিনের মতো ক্যাম্পে ফিরে আসি। আমার শরীরের অবস্থা আরো খারাপ হয়। দেহের যন্ত্রণায় সারা রাত জেগে কাটাই। অন্য কোনো বিপদের আশঙ্কাও করি। এই অবস্থাতেও আমি শয্যা নিতে পারি না, কেননা তল্লাদেশের মানুষদের আটক দূর করতে আমি এসেছি। কাজেই কাজ অসমাপ্ত রেখে অন্য কোথাও যাওয়া আমার পক্ষে অসম্ভব। তাছাড়া বাঘিনীটা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত শিকার মানুষকেই যে বেছে নেবে আর তার সঙ্গে মোকাবিলা যে আমাকেই করতে হবে সে আমি বুঝতে পারছিলাম। তাই আর সময় নষ্ট করি না।
পাহাড়ি প্রথা হিসেবে দুধ ও চা দিয়ে সন্ধ্যা ভোজন সমাপ্ত করি। দলে লোকেদের কাছে ডাকি, ওদের বলি আগামী দিন বিকেল পর্যন্ত তারা যেন আমার জন্য ক্যাম্পে অপেক্ষা করে। তার ভিতরে যদি আমি ফিরে না আসি তাহলে তারা যেন ক্যাম্পের সমস্ত জিনিসপত্র নিয়ে পরের দিন ভোরে নৈনিতালে ফিরে যায়। আমার কথাটা শেষ করে আমি প্রিয় রাইফেলটা আমার বিছানা থেকে তুলে নিই। আজ সন্ধ্যা থেকেই বেশ উজ্জ্বল জ্যোৎস্না, বোধহয় পূর্ণিমা কাছে এসেছে। জ্যোৎস্না রাত্রে পাহাড়ি উপত্যকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমার সঙ্গীরা অনেক দিন ধরে আমার কাছে আছে, আমার অনেক শিকার অভিযানেও সঙ্গী হয়েছে। আমার গতিবিধি সম্বন্ধে ওরা ভালোই জানে, তাই আমার বক্তব্য শেষ হবার পর কেউ আর কোনো কথা বলে না, ঘাড় নেড়ে সম্মতি জানায়। আমার চলার পথের দিকে তাকিয়ে থাকে। আমি এগিয়ে চলি। বাইরের পাহাড়ি এলাকায় জ্যোৎস্না উজ্জ্বল হলেও জঙ্গলের মধ্যের অবস্থা কিন্তু ভিন্ন। গাছে গাছে বাঁধা পেয়ে নিচে একটা অস্পষ্ট অন্ধকার, মাঝে মাঝে ফাঁক ফোকর দিয়ে জ্যোৎস্না নিচে পড়ে মায়াময় পরিবেশ তৈরি করেছে। এই মায়ায় দৃষ্টিভ্রম ঘটায়। ঝোপের ছায়াগুলোকেই মাঝে মাঝে বাঘিনী মনে হয়। বাঘিনীটাকে অনুসরণ করতে করতে যে জায়গা থেকে ফিরেছিলাম সেই জায়গায় চলে আসি। জন্তুদের চলার পথ বাঘিনীর পায়ের ছাপ লক্ষ্য করে এগোই। চলার সময় অনেকবার সম্বর কিংবা কাঁকড়েরা খাদ্য বা আড়ালের জন্য খোলা জায়গায় এসে পড়ছিল। তাদের সতর্ক শব্দ কিন্তু আমি তখন বুঝে উঠতে পারিনি, তবে ওদের গতিবিধি দেখে বুঝতে পারছিলাম যে বাঘিনীটা তখন চলছে। বাঘিনীর গতিপথের হদিশও বুঝতে অসুবিধে হচ্ছিল না। এভাবে চলতে চলতে একসময় একটা খোলা জায়গায় এসে পড়লাম। জায়গাটা ছোট ছোট ঘাস ও ওক গাছে ভর্তি। ভালো করে দেখে আমি বড় ওক গাছের নিচে দাঁড়ালাম। গাছের ওপরে বানরে ভর্তি। বিপদের সময় বানরেরা শব্দ করে সকলকে সতর্ক করে দেয়। আমাকে দেখে তারা সতর্ক হলো। এতক্ষণ হাঁটার পর আমার অসুস্থ শরীর একটু বিশ্রাম চাইছিল। ভীষণ ক্লান্ত লাগছিল নিজেকে, আর চলতে চাইছিল না। তাই গাছের গুঁড়িতে হেলান দিয়ে সামনের ঘাসের ঝোপের দিকে মুখ করে বসলাম। সমস্ত শরীরে নেমে এলো প্রশান্তি। কোথা দিয়ে আধ ঘন্টা কেটে গেল তা বুঝতে পারলাম না। হঠাৎ এক সময় সবচেয়ে বড় বানরটা সকলকে হুঁশিয়ার করে। আমি সজাগ হয়ে উঠি, চারিদিকে সতর্ক দৃষ্টি ফেলি। হঠাৎ নজরে পড়ে আমার থেকে মাত্র 100 গজের মতো দূরে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছে সেই আহত বাঘিনীটা, যে জায়গাটা ঝোপ ঝাড়হীন। উজ্জ্বল জ্যোৎস্না পড়েছে সেখানে। সেই উজ্জ্বল জ্যোৎস্নায় দেখলাম কিছুটা বিরক্ত মুখে সে দাঁড়িয়ে। বোধহয় বাদরের হুঁশিয়ার হবার শব্দে সে বিরক্ত। বিরক্তির দৃষ্টি নিয়ে একবার গাছের বাঁদরদের দিকে তাকালো সে। তারপর আস্তে আস্তে নিচের ঘেঁষো জমিতে শুয়ে পড়ল সে। কিছু পরে আবার একবার মুখ তুলে গাছের দিকে তাকালো, তারপর পাশ ফিরে শুলো। আমি ছিলাম অপেক্ষাকৃত অন্ধকারে এবং বানরদের হুঁশিয়ারিতে সতর্ক হয়ে আগে ভাগেই গাছের গুঁড়ির আড়ালে নিজেকে লুকিয়ে ফেলেছিলাম। তাই সম্ভবত তার নজর এড়াতে পারলাম। যাক, এবার আমার সামনে অপূর্ব সুযোগ। পাশ ফিরে শুয়ে আছে সে, আমাকে আর দেখতে পাবে না। অনেকটা নির্ভয়ে গুঁড়ির আড়াল থেকে বেরিয়ে এলাম আমি। রাত্রে শিকার করার অভ্যেস আছে, তবে এ বিষয়ে আমি আমার দুটো চোখকেই কাজে লাগাতাম। কিন্তু এখন একটা চোখ অকেজো থাকায় আমি সে ঝুঁকি নিতে চাই না। তাছাড়া গত দুরাত্রে দেখেছি বাঘিনীটা একই জায়গায় ঘুমিয়েছে, কাজেই আজকেও যদি সে পেটের ওপর ভর করে মাথা তুলে ঘুমোয় তাহলে আমি খুবই সাবধানে অন্য পথ ধরে বাঘিনীটার 10 গজের মধ্যে পৌঁছতে পারবো। যাই হোক, বাঘিনীটার সিদ্ধান্তের ওপর আমার পরবর্তী কাজকর্মের ব্যাপারটাকে ছেড়ে দিলাম। চুপ করে আগের মতো বাঘিনীর ওপর নজর রেখে গাছের নিচে বসে পড়লাম। মনে একটা চাপা উত্তেজনা, কিন্তু অস্থির হলে চলবে না। চুপচাপ বসে রইলাম সুযোগের অপেক্ষায়। বাঘিনীটা ওভাবে প্রায় আধ ঘন্টা শুয়ে রইল। মাঝে মাঝে মাথাটা এদিক ওদিক করে কি যেন দেখলো।
বড় বাঁদরটা সমানে ঘুমানোর সুরে ডেকে যেতে লাগলো। বাঁদরটার জ্বালাতনেই হয়তো বাঘিনীটা এক সময় ধীরে সুস্থে উঠে দাঁড়ায়, আমার ডান দিক দিয়ে হেঁটে চলে যায়। আমিও বাঘিনীর কাছ থেকে কিছুটা দূরত্ব রেখে বাঘিনীটাকে অনুসরণ করি। গাছের আড়ালে আড়ালে বেশ দ্রুত গতিতেই এগোই। এভাবে বাঘিনীটা নালার কাছে পৌঁছায়। তখন আমি বাঘিনী থেকে মাত্র 50 গজ দূরে আছি। যদিও বাঘিনীটা আমার রাইফেলের রেঞ্জের ভেতর, তবুও একটা গাছের ছায়ায় দাঁড়ায় বলে তাকে আমার পক্ষে গুলি করা সম্ভব হয় না। বাঘিনীটা এভাবে গাছের ছায়ায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে নালার কাছে আসে। বাঘিনীটা এগিয়ে যেতেই আমিও মাথা নিচু করে দৌড় লাগাই। মাত্র কয়েক গজ যাবার পর আমার মাথা ঘুরতে শুরু করে। সামনের দুটো ওক গাছকে ধরে ফেলি। রাইফেলটা একটা গাছের নিচে রাখি, একটা ওক গাছে উঠি, গাছের ডালের উপরে মাথা এলিয়ে দিই। এই সময় আমার মাথার ফোঁড়ার রক্ত বুঝি মাথার ভিতরেই চলে যাবে, কিন্তু শেষ পর্যন্ত তা হয় না। রক্ত আমার বাঁ কান ও ডান কান দিয়ে বেরিয়ে আসে। অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাই। শেষ রাত্রে শরীরে বল অনুভব করি। সুদীর্ঘ 4টে ঘন্টা গাছের ওপর বসে আমার কিভাবে যে কেটেছে আমার কোনো হুঁশ ছিল না। এতক্ষণে আমার মুখ ও ঘাড়ের ফোলা ভাব কেটে গেছে। এখন আমি মাথা ঘোরাতে পারছি, বাঁ চোখের ফোলাও কমে গেছে, চোখও খুলতে পারছি। বাঘিনীটাকে গুলি করার সুযোগ হাতছাড়া হলেও শারীরিক দিক দিয়ে আমার বিপদ সাময়িকভাবে কেটে গেল। এবার বাঘিনী যত দূরেই যাক না কেন, তাকে খুঁজে বের করতে আমার তেমন অসুবিধে হবে না। বাঘিনীটাকে আমি শেষ দেখি গ্রামের দিকে এগুচ্ছে। আমি ওক গাছ থেকে তাড়াতাড়ি নেমে পড়ি। রাইফেলটাকে নিয়ে দ্রুত পায়ে বাঘিনীটাকে আবার অনুসরণ করতে শুরু করি। নালার জলে নেমে যতদূর সম্ভব আমি আমাকে পরিষ্কার করি। গ্রামের উদ্দেশ্যে পা বাড়াই। আমার সঙ্গীরা ক্যাম্পের কাছে আগুন জ্বেলে চায়ের জল গরম করে আমার অপেক্ষায় বসেছিল। আমাকে ভেজা জামা কাপড়ে দেখে হৈ হৈ করে ওঠে, আমার কুশল সংবাদ জানতেও চায়। আমি সংক্ষেপে ওদের প্রশ্নের উত্তর দিই। কোনো রকমে নিজের বিছানায় শুয়ে পড়ি। আমার সঙ্গীরা আমার দেহের পোশাক ছাড়ায়, কম্বল গায়ে দেয়। আমি বেহুশের মতো শুয়ে থাকি। কয়েক ঘন্টা যে কিভাবে কেটে গেছে তা আমি জানি না। এমন সময় আমার মনে হয় স্বপ্নে আমি যেন শুনছি কে যেন আমাকে ডাকতে বলছে। পরক্ষণে অন্য একজন তাতে আপত্তি জানাচ্ছে। এইভাবে কিছুক্ষণ কাটার পর আমার ঘুম ভেঙে যায়। শব্দটা যে সত্যিই তা বুঝতে পারি। শয্যা ত্যাগ করে বাইরে আসি। একদল ছেলে বুড়োকে ক্যাম্পের ভিতরে দাঁড়িয়ে থাকতে দেখি। ওরা যেন কি বলতে আমার কাছে এসেছে। আমি আমার লোকেদের ওদের আমার কাছে আসতে দিতে বলি। অনুমতি পেয়ে ছেলে বুড়োর দল আমার কাছে আসে। বলে গ্রামের উল্টো দিকে মানুষ খেকোটা একটা ছাগলকে মেরেছে। কয়েকদিন পর পর হয়রানি এবং শেষে আজ বাগে পেয়েও কিন্তু ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার লজ্জা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একটা জিদ জমে গেছিল মনে। গ্রামের লোকের মুখে তাই মানুষ খেকোটার নাম শুনে উঠে বসলাম ধর্মর করে। আমার লোকজনেরা আমাকে বাধা দিল। বিশেষ করে আমি ভীষণ অসুস্থ, আমার শরীর যেহেতু দুর্বল। কিন্তু কথা রাখতে গেলে সুযোগ যে হাতছাড়া হবে, আর সময় নষ্ট করা চলে না। আমি বেরোবার জন্য প্রস্তুত হতে থাকি। ও ভিড়ের মধ্যে দুঙ্গার সিং নামে সেই ছেলেটাকে খুঁজি। একসময় দুঙ্গার সিংকে দেখতে পাই। কাছে ডাকি, প্রশ্ন করি, মৃত ছাগলটা কোথায় আছে? দুঙ্গার সিং উৎসাহের সঙ্গে বলে, গ্রামের উল্টো দিকে। আপনি যদি সেখানে স্নানে যান তবে আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি সাহেব। আমি আমার প্রিয় রাইফেলটা নিই, দুঙ্গার সিংয়ের সঙ্গে করে বেরিয়ে পড়ি। দুঙ্গার সিং আমাকে গ্রামের সরু পথ দিয়ে নিয়ে যায়। অনেক চড়াই উতরাই পার করে একটা নদীর কাছে আসি। নদীর পার হয়ে একটা খোলা সমতল জায়গা দিয়ে আমরা এগোতে থাকি। এক সময় খোলা জায়গায় ডান দিকে পাথরের চাঁয়ের পরপর সাজানো আছে। এই পাথরের স্তূপের ঠিক উল্টো দিকে একটা গুহা।
গুহার সামনেই দুঙ্গার সিং দাঁড়ায়। আঙুল দিয়ে গুহার ভিতরটা সে দেখায়। দুঙ্গার সিংয়ের নির্দেশ মতো গুহার ভেতর তাকিয়ে দেখি 3টে ছাগল গুহার মধ্যে পড়ে আছে। এবার দুঙ্গার সিং বলেন, দুপুরবেলা গ্রামের কিছু ছেলে ছাগল নিয়ে এখানে চড়াতে এসেছিল। হঠাৎ মানুষ খেকো বাঘিনীটাকে দেখে ছেলেরা ভয় পায়। চিৎকার করতে করতে গ্রামের দিকেই ছুটে যায়। ছেলেদের চিৎকার কাঠ কুড়ানো কিছু লোক ওদের সঙ্গী হয়। ওরাও চিৎকার জুড়ে দেয়। ছাগলেরাও ভয় পেয়ে যে যেদিকে পারে ছুটতে থাকে। এই 3টে হতভাগ্য ছাগল বাঘিনীর দ্বারা আক্রান্ত হয় এবং প্রাণ হারায়। মানুষের চিৎকারে বাঘিনী সরে পড়ে, তবে কোন দিকে গেছে তা কেউ লক্ষ্য করেনি। গত রাত্রের বাঘিনীটাই যে ছাগলগুলোকে হত্যা করেছে তাতে আমার কোনো সন্দেহ থাকে না, কেননা গত রাত্রের বাঘিনীটাকে গ্রামের দিকে আসতে দেখেছিলাম। তাছাড়া আমার লোকেরা বলে গত রাত্রে আমার ফেরার প্রায় 1 ঘন্টা আগে একটা কাঁকর নদীর দিকে ডাকছিল। ওরা ভেবেছিল আমাকে দেখেই হয়তো কাঁকর ডেকে উঠেছে, সেজন্য ওরা আগুনের তেজ আরো বাড়িয়ে দেয়, আমার জন্য অপেক্ষা করে। আমার লোকেরা আগুনের তেজ বেশি করে ভালোই করেছিল, কেননা বাঘিনী আগুনকে এড়িয়ে গ্রামের প্রবেশ করে মানুষের শিকার করার জন্য। সেরকম কিছু না পেয়ে শেষে এই ছাগলগুলোকে মারে। অবশ্য কাজটা করতে খুব অল্প সময় লাগে। বাঘিনীর পায়ের ছাপে তার খুঁড়িয়ে চলা কিন্তু স্পষ্ট বোঝা যায়। এরপর দুঙ্গার সিংকে প্রশ্ন করি, তার ধারণা মতো বাঘিনীটা কোথায় যেতে পারে। দুঙ্গার সিং সামনের একটা উপত্যকা দেখিয়ে বলে, ওদিকে জঙ্গল মনে হচ্ছে। আমি দুঙ্গার সিংয়ের নির্দেশিত উপত্যকা জঙ্গলের দিকে যাবার ইচ্ছা প্রকাশ করি। ঠিক সেই সময় একটা কালেগি পাখি চিৎকার করে ওঠে। দুঙ্গার সিং পাহাড়ের ওপর দিকে তাকায়। আহত বাঘিনী পাহাড়ে উঠবে না এই বিষয়ে আমি নিঃসন্দেহ ছিলাম, তবুও পাহাড়ের ওপর দিকে তাকাই। কিছু ঝোপ ও কয়েকটা গাছ ছাড়া আর কিছুই দেখতে পাই না। আমাকে পাহাড়ের ওপর সতর্ক দৃষ্টি বোলাতে দেখে দুঙ্গার সিং বলে, পাহাড়ের ওপর থেকে কালেগি পাখি ডাকছে না, পাহাড়ের ওপর দিকে একটা নালা আছে, সেদিক থেকে ডাকছে। কালেগি পাখির পক্ষে আমাদের দেখা অসম্ভব। নিশ্চয়ই সে বাঘিনীটাকে দেখেছে, সঙ্গীদের সাবধান করার জন্যই ডাকছে। আমি নিশ্চিত হই যে বাঘিনীটা ওখানেই আছে। এবার আমাকে মোকাবিলা করতেই হবে, আর সুযোগ হারালে চলবে না। কিন্তু মুশকিল দেখা দিল দুঙ্গার সিংকে নিয়ে। বাঘের যা মতিগতি তাতে কিছুই বোঝার উপায় নেই। আমার হাতে বন্দুক আছে, আত্মরক্ষার জন্য এই অস্ত্রটার ওপর পুরোপুরি ভরসা করা যায়, কিন্তু দুঙ্গার নিরস্ত্র, তাই আবার বালক। ওকে সঙ্গে নিয়ে বাঘের সঙ্গে সামনাসামনি মোকাবিলা করার অনেক অসুবিধা। এবার তাই দুঙ্গার সিংকে এক দৌড়ে গ্রামে ফিরে যেতে বলি। ও যতক্ষণ নিরাপদ জায়গায় না যায় ততক্ষণ রাইফেল ধরে ওর চলার পথের দিকে সতর্ক দৃষ্টি রাখি। দুঙ্গার সিং নিরাপদ দূরত্বে চলে গেলে আমি একটা বসার জায়গা খুঁজি। বাঘিনীটা যদি ছাগলের মাংস পছন্দ না করে তবে সে রাত্রে নিশ্চয়ই গ্রামে গিয়ে মানুষ শিকার করতে চাইবে, আর এই পথ দিয়ে যাওয়াটা তার বিচিত্র নয়। বেলা 2টোর সময় হিমালয়ের ম্যাকপাই পাখি উপত্যকা ধরে এগিয়ে আসে। শকুনের মতো মরার সন্ধানে এরা যত তাড়াতাড়ি পায় অন্য কোনো পাখি পায় না। বাঘিনীর যাবার একটা ছাগলের পিঠের চামড়া উঠে আসে। ম্যাকপাই পাখি সতর্কমূলক ডাক ডেকে মৃত ছাগলটার কাছে যায়। ছাগলের মাংস খেতে থাকে। এরপরে একটা শকুন আসে, পাইন গাছের শুকনো ডালে বসে, কিন্তু ম্যাকপাই পাখির মতো মৃত ছাগলের ওপর ঝাঁপিয়ে পড়ে না। শকুনের গতিবিধি দেখে ভালো লাগে, কেননা শকুন পাইন গাছের ডালের ওপর বসে অনেক দূর পর্যন্ত দেখছিল। যদি বাঘিনীটা ধারে কাছে না থাকতো তাহলে নিশ্চয়ই শকুনটা ম্যাকপাই পাখির মতো মৃত ছাগলের মাংস খেতে ব্যস্ত হতো। তা যখন শকুনটা করছে না তখন নিশ্চয়ই বাঘিনীটা কাছাকাছি কোথাও আছে। অল্প পরেই কালো মেঘ সূর্যকে ঢেকে ফেলে। কোন বিপদের আশঙ্কা করে ম্যাকপাই পাখি বিকট চিৎকার করে তা উপত্যকা বরাবর আবার উড়েও যায়। বাঘিনীর আগমনের আশঙ্কা করে আমিও প্রস্তুত হই, কেননা গত রাত্রে শারীরিক অক্ষমতার জন্য হাতের কাছে বাঘিনীটাকে পেয়েও কিছু করতে পারিনি। এবার সে সুযোগ আর নষ্ট করতে চাই না। এভাবে বেশ কিছুক্ষণ বাঘিনীর প্রতীক্ষায় বসে থাকি। একসময় বাঘিনীটা আমার উপর নজর রেখেই হয়তো সমতল উঁচু জমির দিকে আস্তে আস্তে এগোয়। এ সময় আমার মাথার নরম টুপিটা চোখ পর্যন্ত নামানো ছিল।
আমি যদি স্থির হয়ে বসে থাকি তাহলে বাঘিনীটা কেবলমাত্র আমার মাথাটা দেখতে পাবে। মাথার তরফ থেকে কোনো বিপদের আশঙ্কা নাও পেতে পারে। স্বভাবতই আমি আমার হাতের রাইফেল সুবিধাজনক জায়গায় রেখে পাথরের ওপর স্থির হয়ে বসে থাকি। আমার অনুমান সত্য বলে প্রমাণিত করে বাঘিনী। সে পায়ে পায়ে এসে আমার উল্টো দিকে অপেক্ষাকৃত সমতল জায়গায় বসে। আমাদের দুজনের মধ্যে ব্যবধান হলো একটা মোটা পাইন গাছ। আমি গাছটার একদিক দিয়ে বাঘিনীটার মাথা ও অন্য দিক দিয়ে লেজটা দেখতে পাচ্ছিলাম। মাছিরা বাঘিনীটার ঘাড়ের ক্ষতের ওপর বসে তাকে বিরক্ত করছিল। সেও লেজ দিয়ে মাছিদের তাড়াবার চেষ্টা করছে। বাঘিনীটা কিছুক্ষণ এভাবে বিশ্রাম করে, তারপর আমার দিকে পাশ ফিরে মৃত ছাগলটাকে দেখে। আমিও একটা সমতল পাথরের ওপরে হাত রেখে বাঘিনীর হৃৎপিণ্ড লক্ষ্য করে গুলি চালাই। পিছনের পাহাড়ে একটু ধুলো ওড়া ছাড়া গুলির আর কোনো প্রতিক্রিয়া হয় না, অর্থাৎ গুলিটা বাঘিনীর গায়ে লাগেনি। গুলির শব্দে বাঘিনীটা সামনের দিকে লাফ দেয়। দ্বিতীয় গুলি করার আগেই সে ছুটতে শুরু করে। এত বড় সুযোগ পেয়ে তা কাজে লাগে না। আমি নিজের উপরেই বিরক্ত হয়ে যাই। আমার জেদ চেপে যায়। বাঘিনীটার পেছনে পেছনে ছুটি। খাড়াই উতরাই পার করে একটা নদীর সামনে আসি। নদীটা পার হয়ে বাঁ দিকের পাহাড়ের ওপরে পাইন গাছের মধ্যে ঢুকি। 50-60 গজ যাবার পর হঠাৎ বাঘিনীর গর্জন শোনা যায়। বাঘিনী যে কাছাকাছি আছে তা বুঝতে পারি। আমি বাঘিনীর সন্ধানে ঘুরে দাঁড়াই। দেখি গ্রামের লোকজন একটা উঁচু টিলার ওপর দাঁড়িয়ে আছে। আমি হাত তুলে বোঝাই যে আমি ওকে দেখেছি। লোকটাও হাত দিয়ে ইশারা করে আরো এগিয়ে যেতে। আমি লোকটার নির্দেশিত পথে দৌড়তে শুরু করি। এক জায়গার রাস্তার ওপরে কিছু তাজা রক্ত দেখতে পাই। বাঘিনীটার পিঠের ছাল গুলির দ্বারা উঠে গিয়েছিল। দৌড়বার সময় রক্তপাত হয়নি। যখনই সে নিরাপদ জায়গায় দাঁড়িয়েছে তখনই তার দেহ থেকে যথেষ্ট রক্তক্ষরণ হয়েছে। সেই রক্তই আমি পথের ওপরে দেখেছি। তারপর সে আস্তে আস্তে পথে চলছে। পথের ওপরে তার দেহের রক্ত পড়ে থাকতে দেখি। আমি এ সুযোগে কাজে লাগবার জন্য রক্তের ধারা লক্ষ্য করে ছুটতে থাকি। এইভাবে কিছুক্ষণ ছোটার পর পাহাড়ি রাস্তায় নিজেকে আয়ত্তের মধ্যে রাখতে পারি না। রাস্তার একদিকের ঢালে গড়িয়ে পড়ি। প্রায় 10-15 ফুট নিচে একটা রডোডেনড্রন গাছে নিজেকে সামলে নিই। নরম মাটিতে পা দিয়ে দাঁড়াই। এবারের মতো হাত পা ভাঙা থেকে রক্ষা পাই। বাঘিনীটাকে ধরার সুযোগ আবার হাতছাড়া হয়ে গেলেও বাঘিনীর লেজের রক্তের ধারা দেখে তার সন্ধান পেয়ে তেমন অসুবিধা হবে না বলেই মনে হয়। আহত বাঘিনীটা আমাকে দেখা মাত্র যে আক্রমণ করবে তাতে সন্দেহ থাকে না। আবার বাঘিনীটাকে মোকাবিলা করার জন্য আমার রাইফেলের গুলি ঢুকিয়ে পাতাবাহার গাছের ঝোপের দিকে এগোই। ঝোপের ভেতরে মাত্র 3 গজ এগোনোর পরই ঝোপের ডান দিকে কি যেন নড়াচড়া করতে দেখি। দাঁড়িয়ে পড়ি। আমাকে দেখা মাত্র বাঘিনীটা আমার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হচ্ছিল। যদিও সে আহত ও ক্ষুধার্ত, তবুও তার আক্রমণ করার ক্ষমতা ছিল। বিগত 20 বছর ধরে যে রাজত্ব চালিয়ে এসেছিল তা কি সহজে ছাড়া যায়? বাঘিনীটা সময় নষ্ট না করে উঠে দাঁড়ায়। আমিও মরিয়া হয়ে বাঘিনীটাকে লক্ষ্য করে গুলি ছুড়ি। এবারে গুলি বাঘিনীটাকে এফোর ওফোর করে দেয়। পাছে প্রথম গুলিটা বাঘিনীর পক্ষে যথেষ্ট না হয় তার জন্য সঙ্গে সঙ্গে আর একটা গুলি ছুড়ি। এবারের গুলিটা বাঘিনীর ঘাড় ভেঙে দেয়। সে মাটিতে লুটিয়ে পড়ে। দিনের পর দিন অনিয়মে আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। অত্যধিক উত্তেজনায় হাত পা কাঁপতে শুরু করে। অতি কষ্টে পথের বাঁকে আসি। একটা রডোডেনড্রন গাছকে ধরে দাঁড়াই। তা না হলে বেসামাল হয়ে পাহাড়ি খাদে পড়ে প্রাণ হারাবার সম্ভাবনা খুবই বেশি ছিল। দুঙ্গার সিংয়ের কাছ থেকে সংবাদ পেয়ে আমার লোকেরা ও গ্রামের মানুষেরা দুটি পাহাড়ের মাঝখানে অপেক্ষাকৃত উঁচু জায়গায় ইতিমধ্যে জমায়েত হয়েছে। ওদের দেখে আমি টুপি তুলে ইশারা করি। ওরাও আমার ইশারা বুঝতে পারে। সকলে একই সঙ্গে চিৎকার করে ওঠে। দলে দলে আমার দিকে ছুটে আসে। নিহত মানুষ খেকোটাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আমার ইচ্ছা অনুসারে বাঘিনীটাকে একটা বাঁশে ঝুলিয়ে 6 জন গাড়োয়াল গ্রামে নিয়ে আসে। সকলকে দেখাবার জন্য খড়ের বিছানায় তাকে শুইয়ে রাখা হয়। গ্রামের ছেলে বুড়োরা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। প্রায় 1 সপ্তাহ পরে মনের সুখে খাওয়া দাওয়া করে ক্যাম্পে বেশ ভালোভাবেই বিশ্রাম করি। তারপরে বাঘিনী ছাল ছাড়াতে লেগে পড়ে।
ছাল ছাড়াতে ছাড়াতে লক্ষ্য করি আমার প্রথম গুলিটা বাঘিনীর ডান কাঁধের জোড়ায় বেশ শক্তভাবে আটকে গেছিল। দ্বিতীয় ও তৃতীয় গুলিটা বাঘিনীর গায়ে লাগেনি। চতুর্থ গুলি তার মাথা ভেদ করেছিল। পঞ্চম ও ষষ্ঠ গুলিতে সে প্রাণ ত্যাগ করতে বাধ্য হয়। তাছাড়াও ভিতর থেকে কম করে 20টা সজারুর কাঁটা বের করি। এই কাঁটাগুলো সজারুর দেহের পেশির ভেতরে ঢুকেছিল। এই জন্যই হয়তো বাঘিনী মানুষ খেকো হয়ে উঠেছিল। পরের দিন চামড়াগুলো ভালো করে শুকোলাম। 3 দিন পর আমি আমার বাড়ি ফিরে এলাম। এই রকম আমারই অনুরোধে আলমোড়ার ডেপুটি কমিশনার বিল বেনেস দুঙ্গার সিং ও তার ভাইকে আলমোড়ার এক অনুষ্ঠানে অভিনন্দন জানান। তো গল্পটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের গল্পটা সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে চলো আজ এই পর্যন্তই। পরের কোনো ভিডিওতে আবার নতুন গল্প নিয়ে হাজির হব। ভালো থেকো।